Dear students, welcome back to Aminkir Academy's online video lesson. Today I'm going to discuss with you about an important lesson. This is transformation of sentence. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শুরুতেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জিনিসটা কি সেটি একটি বিষয়টা আমরা জেনে নিই। যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটি হচ্ছে যে একটি সেন্টেন্সের ভাবগত দিক ঠিক রেখে গঠনগত দিকের যে পরিবর্তন সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমরা আর অতিরিক্ত আলোচনায় যাব না, কারণ তোমরা পূর্বে ক্লাস 7, 6-এ সেই পড়াগুলো পড়ে এসেছো। তো আজকে আমরা সরাসরি ট্রান্সফরমেশনে চলে যাব। যে এখানে আমরা ম্যাজিক কিছু রুলস দেখতে পাচ্ছি, যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে কি হয় না, নেগেটিভ করার সময় নান বাট। তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ রুলসগুলো আলোচনা করে যাব, তোমরা একটু আসো। অনলি Karim can solve this problem. তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে অনলি দ্বারা কাকে বুঝিয়েছে, যে অনলি করিম ক্যান সলভ দিস প্রবলেম। তাহলে করিম হচ্ছে একজন ব্যক্তি, আর ব্যক্তির পূর্বে কি রয়েছে অনলি, তাহলে আমরা নেগেটিভ করার সময় কি করব নান বাট। ঠিক অনলি এর জায়গায় আমরা কি লিখব নান বাট, তারপর বাকি অংশ লিখব নান বাট করিম KARIM ক্যান সলভ দিস প্রবলেম। যেমন আমরা আরেকটি এক্সাম্পলে যাই। He lives alone in this house. He lives alone in this house. অর্থাৎ এই বাড়িতে সে একা বাস করে। তাহলে এখানে কি রয়েছে অ্যালোন, আর এই অ্যালোন দ্বারা কাকে বোঝানো হয়েছে হিকে। হি হচ্ছে একজন ব্যক্তি, যার জন্য আমাদের সেন্টেন্সের শুরুতে কি লিখব দেখো নান বাট। তাহলে এখানে হচ্ছে নান বাট, তারপর হি লিভস ইন দিস হাউস। নান বাট হি লিভস ইন দিস হাউস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো যে অনলি বা অ্যালোন দ্বারা যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যক্তিকে বোঝানো হয়, ঠিক নেগেটিভ করার সময় এই অনলি বা অ্যালোনকে উঠিয়ে দিয়ে, এখানে মজার বিষয়টা হচ্ছে যে নান বাটটা সবসময় বাক্যের শুরুতে লিখতে হবে। নান বাট সবসময় বাক্যের শুরুতে লিখতে হবে। তাহলে দেখো অনলি করিম ক্যান সলভ দিস প্রবলেম, এটাকে যখন আমরা নেগেটিভ করলাম তখন হলো অনলি উঠিয়ে দিয়ে কি বসলো নান বাট। অনলি উঠিয়ে দিয়ে নান বাট, তারপর করিম ক্যান সলভ দিস প্রবলেম, আমরা এক্সটেনশনটা লিখে দিলাম। আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি কী হয়ে গেল নেগেটিভ হয়ে গেল। এবার দেখো যে হি লিভস অ্যালোন ইন দিস হাউস, এখানেও কিন্তু অ্যালোন দ্বারা এই ব্যক্তিকে বুঝিয়েছে হি, আর আমরা এখানে লিখেছিলাম অনলি বা অ্যালোন থাকলে বাক্যের শুরুতে কী লিখব নান বাট। কী করার সময় নেগেটিভ করার সময়। তাহলে এখানে অনলি উঠিয়ে দিয়ে কী লিখেছি নান বাট, তারপর হি লিভস ইন দিস হাউস। এবার আসো আমরা দ্বিতীয় রুলসটি আলোচনা করব। The girl likes only sweet. এখানে একটি বিষয় খেয়াল করো, দ্য গার্ল লাইকস অনলি সুইট। এখানে অনলি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দ্বারা যখন বস্তু বা ইতর প্রাণীকে বোঝাবে, ঠিক তখন
ওই অনলি উঠে গিয়ে অনলি এর জায়গায় আমরা কি লিখব, নাথিং বাট লিখব। এখানে সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে যে ব্যক্তির ক্ষেত্রে যখন আমরা অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে নান বাটকে আমরা বাক্যের শুরুতে লিখলাম, এখানে কিন্তু সেটি হবে না। এখানে বস্তু বা ইতর প্রাণীর ক্ষেত্রে নাথিং বাটটা যে জায়গাতে অনলি রয়েছে ঠিক ওই জায়গাতেই আমরা কি লিখব, নাথিং বাট লিখব। তো দেখো, দ্য গার্ল লাইকস, অনলি এর জায়গায় কি লিখব, নাথিং বাট এরপর সুইট। দ্য গার্ল লাইকস নাথিং বাট সুইটস। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, যে আমরা বস্তু দেখালাম, এবার দেখাবো ইতর প্রাণী। যে দেয়ার ইজ অনলি আ ডগ ইন দিস হাউস। There is only a dog in this house. এখানে a dog এটা কিন্তু হচ্ছে ইতর প্রাণী। সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় এই অনলি এর জায়গায় কি লিখব, নাথিং বাট লিখব। যেমন আসো, there is nothing but a dog in this হাউস। ওকে, নেক্সট আসো আমরা একের সি নাম্বারটা ক্লিয়ার করে নেই। একের সি নাম্বারটা হচ্ছে অনলি দ্বারা যখন কোনো সংখ্যা বা বয়সকে বোঝাবে, তো এখানে ম্যাক্সিমাম সংখ্যাটাই বেশি প্রাধান্য পায়। তো দেখো, অনলি যখন সংখ্যা বা বয়সকে বোঝাবে তখন নেগেটিভ করার সময় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। তো দেখি আমরা একের সি এক্সাম্পল আসো, হি ইজ অনলি 10। এখানে দেখো 10 ভাব অর্থে আমরা বুঝতেছি এটা বয়স, কিন্তু বাস্তবিক অর্থে বুঝতেছি যে এটা একটা সংখ্যা। 10 হচ্ছে একটি সংখ্যা। তাহলে আমাদের কি হবে, এই অনলি এর জায়গায় আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনোটা লিখতে পারি, তবে নট মোর দ্যানটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো দেখো, হি ইজ নট মোর দ্যান 10। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা 1 নাম্বার রুলসটি ফুলফিলভাবে বুঝতে পেরেছ। এবার আমরা 2 নাম্বার রুলসে যাব। খুব সহজেই তোমরা ক্লিয়ার করতে পারবে। 2 নাম্বার রুলসটার এক্সাম্পল দেখো, রুলস 2 এক্সাম্পল, যেমন ইউ মাস্ট হেল্প দ্য পুর। এক্ষেত্রে কি রয়েছে, মাস্ট। তাহলে মাস্ট থাকলে আমরা কি, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে সেক্ষেত্রে মাস্টকে উঠিয়ে দিয়ে আমরা ক্যান নট বাট লিখব। আর যদি ক্যান নট বাট না লিখি তাহলে আমরা কি লিখতে পারি, ক্যান নট হেল্প লিখতে পারি। তবে এখানে একটা কথা হচ্ছে যে ক্যান নট হেল্প লিখলে আমার পরবর্তী যে ভার্বটি থাকবে তার বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তো এখন দেখো, এখানে আমরা লিখব যে ইউ আর মাস্ট উঠিয়ে দিয়ে কী লিখব, ক্যান নট বাট। ইউ ক্যান নট বাট হেল্প দ্য পুর। ইউ ক্যান নট বাট হেল্প দ্য পুর। এবার আমরা আরেকটি এক্সাম্পলে যাই, ইউ মাস্ট obey your parents.
ইউ মাস্ট অবি ইয়োর প্যারেন্টস। এখানে মাস্ট রয়েছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে মাস্ট উঠিয়ে দিয়ে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের আইএনজি আমরা লিখতে পারি। তাহলে দেখো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে মাস্ট রয়েছে, তাহলে আমরা এখানে যেহেতু ক্যান নট বাট দিয়ে করেছি, তাহলে আমরা একটু ক্যান নট হেল্প দিয়ে করে দেখি। ইউ মাস্ট উঠিয়ে দিয়ে কী লিখব? ক্যান নট হেল্প। দেখো যেহেতু ক্যান নট হেল্প লিখেছি, সুতরাং এখানে অবি যে ভার্বটি রয়েছে সে ভার্বটির সাথে কি হবে? আইএনজি হবে, OBEY আইএনজি, অবিং ইয়োর প্যারেন্টস। তাহলে কি হচ্ছে? ইউ মাস্ট অবি ইয়োর প্যারেন্টস। এখানে যখন নেগেটিভ করা হলো, ইউ ক্যান নট হেল্প অবিং ইয়োর প্যারেন্টস। আর এখানে যদি আমরা ক্যান নট বাট লিখতাম তাহলে কি হতো? যে ইউ ক্যান নট বাট অবি ইয়োর প্যারেন্টস। তাহলে আমরা কি শিখলাম? যে মাস্টকে আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি। একভাবে হচ্ছে যে ক্যান নট বাট দিয়ে, আরেকভাবে হচ্ছে ক্যান নট হেল্প প্লাস ভার্বের আইএনজি ফর্ম দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা তৃতীয় নাম্বার রুলসে যাই। তৃতীয় নাম্বার রুলসে বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে আমরা কি লিখি? বোথ উঠিয়ে দিয়ে নট অনলি, আর অ্যান্ড উঠিয়ে দিয়ে কী লিখি? বাট অলসো। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে 3 নাম্বার, আমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন আমরা বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ডকে দেখব, ঠিক তখন আমরা কি লিখব? নেগেটিভ করার সময় এই বোথের জায়গায় আমরা কি লিখব? নট অনলি ডট ডট অ্যান্ডের জায়গায় কি লিখব? বাট অলসো। তাহলে নট অনলি বাট অলসো। আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই। এক্সাম্পলটি লক্ষ্য করো। বোথ করিম অ্যান্ড রহিম আর গুড ফ্রেন্ডস। এখানে যখন আমরা নেগেটিভ করব, যে বোথ উঠিয়ে দিয়ে আমরা কি লিখব? বোথ উঠিয়ে দিয়ে কি লিখব? নট অনলি। তাহলে এখানে হচ্ছে নট অনলি, এরপর দেখো নট অনলি ডট 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 বলতে আমার পরে যে নাউনটি আছে সেটি বসবে, নট অনলি করিম। এরপর অ্যান্ডের জায়গায় কি বলবে? বাট অলসো। এরপর বাকি অংশ RAHIM রহিম আর গুড ফ্রেন্ডস। কি হচ্ছে? যে বোথ করিম অ্যান্ড রহিম আর গুড ফ্রেন্ডস যখন নেগেটিভ করলাম তখন হচ্ছে নট অনলি করিম বাট অলসো রহিম আর গুড ফ্রেন্ডস। তো আমরা আরেকটি এক্সাম্পলে যাই। হি লাইকস ফিশ অ্যান্ড মিট। হি লাইকস ফিশ অ্যান্ড মিট। দেখো এখানে শুধু কি রয়েছে? অ্যান্ড রয়েছে। তাহলে আমরা বলেছিলাম বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে আমাদের বোথ উঠে গিয়ে কী বসবে? নট অনলি, আর অ্যান্ডের জায়গায় কী বসবে? বাট অলসো। শুধু অ্যান্ড থাকলেও আমাদের ঠিক একই, যে এখানে হি লাইকস, এখানে দেখো অ্যান্ডের আগে যে নাউনটি আছে ঠিক সেই নাউনের পূর্বে আমাদের কি লিখতে হবে?
নট অনলি, তাহলে হি লাইকস নট অনলি ফিশ, এই অ্যান্ড উঠিয়ে দিয়ে আমাদের কি লিখতে হবে, বাট অলসো মিট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময় আমাদের নট অনলি ডট ডট বাট অলসো বসাতে হয়। এরপর আমরা চতুর্থ নাম্বার রুলসে যাব। চতুর্থ নাম্বার রুলসটি হচ্ছে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো লিখে থাকি। যেমন আসো যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে যে মজার বিষয় সেটি হচ্ছে এভরি উঠিয়ে দিয়ে দেয়ার ইজ নো, এরপর মাদার, ঠিক মাদারের পরে এই জায়গায় আমরা কি লিখব, বাট। তাহলে এভরি উঠিয়ে দিয়ে দেয়ার ইজ নো ডট ডট কি লিখলাম, বাট। তাহলে এভরি উঠিয়ে দিয়ে আমরা কি লিখলাম, দেয়ার ইজ নো ডট ডট বাট। তাহলে এভরি উঠিয়ে দিয়ে দেয়ার ইজ নো, তারপর মাদার, এভরি মাদার, তারপর দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড নেগেটিভ করলে কি হলো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। নেক্সট আরেকটি এক্সাম্পলে আসো, এভরি স্টুডেন্ট wants to pass in the exam। ঠিক আমরা একই রুলসে করব, এভরি উঠে দিয়ে কী লিখব, দেয়ার ইজ নো স্টুডেন্ট, এরপর কি লিখব, বাট, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট, তারপর বাকি অংশ ওয়ান্টস টু পাস ইন দ্য এক্সাম। এখানে আমরা যদি বাটের পরিবর্তে হু ডাজন্ট আমরা লিখতে পারি, কারণ দেয়ার ইজ নো ডট ডট বাট, অথবা বাটের পরিবর্তে আমরা কি লিখতে পারি, হু ডাজন্ট প্লাস ভার্ব ওয়ান। তো এটাকে আমি হু ডাজন্ট দিয়ে করব, যে এভরি উঠিয়ে দিয়ে কী লিখব, দেয়ার ইজ নো, তারপর স্টুডেন্ট, এরপর যেখানে আমি বাট লিখেছিলাম ঠিক বাটের জায়গায় আমি কি লিখতে পারি, হু ডাজেন্ট। এরপর এই যে ওয়ান্টস, যেহেতু আমি এখানে ডাজেন্ট নিয়ে এসেছি তাহলে আর এখানে আমার ভার্বটাকে সিঙ্গুলার রাখা যাবে না, যার জন্য কি হবে, ভার্বটি প্লুরাল হবে। তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট হু ডাজ নট ওয়ান্ট টু পাস ইন দ্য এক্সাম। ওকে, আসো আমরা পঞ্চম নাম্বার রুলসে যাচ্ছি, যে এভরি প্লাস নাউন প্লাস হ্যাজ। এভরিযুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন আমরা নাউনের পরে হ্যাজকে লক্ষ্য করি ঠিক তখন রুলসটি একটু চেঞ্জ। যেমন 5 নম্বর এক্সাম্পলে আসো, এভরি রোজ হ্যাজ আ থর্ন। তাহলে আমরা যখন নেগেটিভ করব এভরি উঠিয়ে দিয়ে কী লিখব, দেয়ার ইজ নো, তারপর রোজ, এখানে হ্যাজ উঠিয়ে দিয়ে কী লিখব, উইথ আউট প্লাস এক্সটেনশন আ থর্ন। এবার আসো আমরা 6 নম্বর রুলসে যাব।
6 number rules. Example, as soon as the thief saw the police, he ran away. তাহলে আমরা as soon as থাকলে কি লিখতে পারি? no sooner had dot dot then. তাহলে as soon as উঠে দিয়ে আমরা কি লিখব? no sooner had the thief, যেহেতু আমরা হ্যাড লিখেছি সেহেতু এখানে ভার্বের থার্ড ফর্ম হবে seen the police, কমা, ঠিক কমা উঠিয়ে দিয়ে কমার জায়গায় কি লিখব? দেন he ran away. যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় সংকীর্ণতার কারণে আমি পরবর্তী রুলসগুলো আলোচনা করতে পারলাম না। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, মনোযোগ সহকারে বাসায় পড়ালেখা করবে এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রিপারেশন নেবে, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ওকে, থ্যাঙ্কস অল।